পৃথিবীতে এমন কিছু মানুষ তো আসেন, তাই না, যারা শুধু নিজেদের জীবন নয়, আমাদের সবার জীবন দেখার দৃষ্টিভঙ্গিটাই একদম পাল্টে দেন। আজ আমরা তেমনই একজনকে নিয়ে কথা বলবো, স্টিভ জবস। তার জীবনের নানা বাঁক, উত্থান পতন আর দর্শন, এগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা, যা মূলত স্টিভ জবস স্বপ্ন থেকে বিপ্লব বইয়ের কিছু অংশ থেকে নেওয়া। এই আলোচনাটা ঠিক বই পড়া নয়, বরং আমরা চেষ্টা করব একসাথে বসে স্টিভ জবসের যাত্রাপথের কিছু জরুরি দিক সেগুলো একটু খুলে দেখতে। কিভাবে একজন, যাকে বলে সাধারণ ছেলে, যাকে হয়তো শুরুতে অনেকেই পাত্তা দেয়নি, সে তার জেদ আর স্বপ্ন দিয়ে প্রযুক্তি দুনিয়া একটা বিপ্লব আনল, সেই গল্পটাই তুলে ধরার চেষ্টা থাকবে আমাদের। যেমন ধরুন তার ছোটবেলার অভিজ্ঞতাগুলো, এমনকি কলেজ ছেড়ে দেওয়ার মতো সিদ্ধান্ত, যেটা আপাতদৃষ্টিতে ভুল মনে হতে পারে, সেটাও কিভাবে পরে অ্যাপেলের মতো একটা বিরাট প্রতিষ্ঠানের ভিত্তি গড়ে দিল, সেই কানেকশনগুলো খুঁজে বের করাটাই হবে আমাদের মূল লক্ষ্য। ঠিক, একদম তাই। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক স্টিভ জবসের সেই অসাধারণ জীবনকে একটু কাছ থেকে দেখি, যেখানে স্বপ্ন, ব্যর্থতা আর ঘুরে দাঁড়ানোর গল্প সব মিলেমিশে একাকার। শুরুটা কিন্তু বেশ নাটকীয়। সান ফ্রান্সিসকোতে জন্ম, কিন্তু জন্মের পরই তার অবিবাহিত মা তাকে দত্তক দিয়ে দিলেন পল আর ক্লারা জবসের কাছে। তিনি তো জানতেনই না তার আসল বাবা মাকে। এই ব্যাপারটা, এটা কি তার মধ্যে পরে ভিন্ন কিছু করার বা নিজেকে প্রমাণ করার কোনো ইচ্ছে তৈরি করেছিল? কি মনে হয় আপনার? এটা তো নিশ্চিত করে বলা মুশকিল, তবে হ্যাঁ, মনোবিজ্ঞানীরা অনেক সময় বলেন যে এই ধরনের অভিজ্ঞতা মানুষের মধ্যে একটা গভীর অনুসন্ধান বা নিজেকে খুঁজে পাওয়ার ইচ্ছা তৈরি করতে পারে। হয়তো তার ক্ষেত্রেও এই ভিন্ন হওয়ার অনুভূতিটা, তার যে ব্যতিক্রমী চিন্তাভাবনা বা ধরুন প্রচলিত পথকে চ্যালেঞ্জ করার মানসিকতা, সেটার পেছনে একটা ভূমিকা রেখেছিল। আর স্কুলে তার অভিজ্ঞতা, সেটাও তো বেশ অন্যরকম ছিল। যাকে বলে প্রথাগত ভালো ছাত্র তেমন ছিলেন না। ক্লাসে এমন সব প্রশ্ন করতেন যা শিক্ষকদের হয়তো বেশ অস্বস্তিতে ফেলত। শোনা যায় কেউ কেউ নাকি তাকে মাথা মোটা পর্যন্ত বলতো, কিন্তু বোঝাই যায় তার ভেতরে আসলে অন্য কিছু চলছিল। ঠিক, আর এখানে প্রথাগত শিক্ষা ব্যবস্থার একটা সীমাবদ্ধতা চোখে পড়ে, তাই না? অনেক সময়ই এই ব্যবস্থা ব্যতিক্রমী প্রতিভা বা ধরুন ভিন্ন ধারার চিন্তাকে জায়গা করে দিতে পারে না, বা হয়তো বুঝতেই পারে না। স্টিভের সেই সময়ের প্রশ্নগুলো কে জানে হয়তো ভবিষ্যতেরই ইঙ্গিত দিচ্ছিল, যা ওই গতানুগতিকতার ধাঁচে ঠিক ধরা পড়েনি। তার বাবার প্রভাবটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। পল জবস একজন মেকানিক ছিলেন, গ্যারেজে বসে যন্ত্রপাতি নিয়ে কাজ করতেন, আর ছোট্ট স্টিভ পাশে বসে থাকত, দেখত, শিখত। বাবার একটা কথা নাকি স্টিভের মনে একদম গেঁথে গিয়েছিল, যাই বানাস না কেন এমনভাবে বানাবি যেন তার ভেতরের অংশটাও নিখুঁত হয়, সুন্দর হয়। বাইরের লোক হয়তো দেখবে না, কিন্তু তুই তো জানবি। এই দর্শনটা, এটা পরে অ্যাপেলের প্রোডাক্ট ডিজাইনে কতটা প্রভাব ফেলেছে সে তো আমরা দেখতেই পাই। এটা একটা অসাধারণ শিক্ষা, সত্যি। এখান থেকেই হয়তো তার মধ্যে সেই কোয়ালিটির প্রতি আপোষহীন মনোভাব আর ডিজাইনের সূক্ষ্মতার প্রতি মনোযোগ, এগুলো তৈরি হয়েছিল। শুধু কাজ করলেই হবে না, সেটাকে সুন্দরও হতে হবে। এই বোধটা মনে হয় তার কাজের মূল চালিকা শক্তি ছিল। এটা একটা খুব জরুরি দিক, যা তাকে অনেকের থেকেই আলাদা করেছে। তারপর তো তিনি রিড কলেজে ভর্তি হলেন, কিন্তু সেখানেও থিতু হলেন না। মাত্র কয়েক মাস পরেই কলেজ ছেড়ে দিলেন। যখন তার বয়সী অন্যরা কেরিয়ার নিয়ে ভাবছে, জবস তখন নিজের ভেতরের ডাক শুনছেন। তিনি এমন কিছু শিখতে চাইলেন না যা তার মন থেকে আসছে না। এবং কলেজ ছেড়ে দিয়ে তিনি কি শিখলেন? ক্যালিগ্রাফি। সুন্দর হাতের লেখা, অক্ষর বিন্যাস, টাইপোগ্রাফির যে নান্দনিকতা, সেই মুহূর্তে কে ভেবেছিল এই শৈল্পিক জ্ঞানটা একদিন প্রযুক্তির সাথে মিশে যাবে? এখানেই তো ব্যাপারটা খুব আকর্ষণীয় হয়ে ওঠে, তাই না? অবশ্যই, এটা জীবনের একটা দারুণ উদাহরণ। কিন্তু যে কোনো জ্ঞান বা অভিজ্ঞতা আসলে কখনো বৃথা যায় না। যা সেই মুহূর্তে হয়তো অপ্রয়োজনীয় মনে হচ্ছে বা সম্পর্কহীন, সেটাই হয়তো ভবিষ্যতের কোনো বড় কাজের ভিত্তি হয়ে দাঁড়াবে। জবসের ক্যালিগ্রাফি শেখাটা পরে ম্যাকিনটশ কম্পিউটারের যে অনন্য সুন্দর টাইপোগ্রাফি বা ইউজার ইন্টারফেস ডিজাইন, তাতে সরাসরি প্রভাব ফেলেছিল। তিনি প্রমাণ করেছিলেন প্রযুক্তি শুধু হিসেব নিকেশ বা যন্ত্র নয়, এটা একটা শৈল্পিক দিকও আছে, একটা মানবিক দিকও থাকা উচিত।
এই শিক্ষাটা কিন্তু বেশ গভীর। কলেজ ছাড়ার পরের দিনগুলো অবশ্য সহজ ছিল না। বন্ধুদের রুমের মেঝেতে ঘুমাতেন, পুরনো কোকের বোতল ফেরত দিয়ে পয়সা জোগাড় করতেন, আর প্রতি রবিবার নাকি মাইলের পর মাইল হেঁটে হরে কৃষ্ণ মন্দিরে যেতেন, শুধু একবেলা ভালো খাবার পাওয়ার জন্য। কিন্তু মজার ব্যাপার হলো, তার স্মৃতিচারণায় এই কষ্টগুলোর কথা থাকলেও কোনো অভিযোগ বা হতাশা নেই, বরং একটা অদ্ভুত দৃঢ় বিশ্বাস ছিল। তিনি বলতেন তিনি জানতেন যে তিনি জীবনে বড় কিছু একটা করবেনই, শুধু সঠিক পথটা খুঁজে বের করার অপেক্ষায় ছিলেন। এই আত্মবিশ্বাসটা আর কঠিন পরিস্থিতিতে লক্ষ্য স্থির রাখার ক্ষমতা, এটাই হয়তো তাকে এতটা এগিয়ে নিয়ে গেছে। তিনি পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণের বাইরে যেতে দেননি, বরং অভিজ্ঞতা নিচ্ছিলেন। এটা প্রমাণ করে বড় স্বপ্ন দেখার জন্য সবসময় অনুকূল পরিস্থিতির দরকার হয় না, মানসিক দৃঢ়তাটাই আসল। আর সেই পথটা তিনি খুঁজে পেলেন বন্ধু স্টিভ ওজনিয়াটির সাথে মিলে। কোথায়? সেই গ্যারেজে, যেখানে তিনি বাবার কাছে যন্ত্রপাতির ভেতরে সৌন্দর্য শিখতেন। সেখানেই জন্ম নিল অ্যাপল কম্পিউটার। পুঁজি বলতে তো প্রায় কিছুই ছিল না। নিজের প্রিয় ভক্সওয়াগন গাড়িটা বিক্রি করলেন, ওজনিয়াক তার এইচপি ক্যালকুলেটর বিক্রি করলেন। সেই টাকা দিয়ে তারা প্রথম সার্কিট বোর্ড তৈরির খরচ জোগাড় করলেন। অ্যাপল ওয়ান তৈরি হলো। ভাবা যায়, একটা গ্যারেজ থেকে শুরু। হ্যাঁ, এই গ্যারেজের গল্পটা তো সিলিকন ভ্যালির একটা মেথ হয়ে গেছে প্রায়। এটা একটা দারুণ শক্তিশালী প্রতীক, তাই না? যা বলে দেয় একটা যুগান্তকারী আইডিয়া, অটুট বিশ্বাস আর অসম্ভব পরিশ্রম থাকলে খুব সীমিত সম্পদ নিয়েও অসাধারণ কিছু করা সম্ভব। প্রথম দিকে তো তেমন সাড়া শব্দ পাইনি, কিন্তু স্থানীয় এক কম্পিউটার দোকানের মালিক যখন 50টা কম্পিউটার বানানোর অর্ডার দিলেন, ওটাই ছিল টার্নিং পয়েন্ট। ওই অর্ডারটাই তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রথম ধাপ ছিল। ঠিক। আর তারপরের কয়েক বছর সে তো ইতিহাস। অ্যাপল শুধু একটা কোম্পানি থাকল না, একটা ফিনোমেনন হয়ে উঠল। বিশেষ করে অ্যাপল টু কম্পিউটার পার্সোনাল কম্পিউটিংয়ের ধারণাটাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিল। জবস তখন বেশ তরুণ, কিন্তু তার লক্ষ্য ছিল একদম পরিষ্কার। তিনি চেয়েছিলেন কম্পিউটার যেন শুধু হিসেব করার যন্ত্র না হয়, বরং মানুষের সৃজনশীলতা প্রকাশের একটা মাধ্যম হয়ে ওঠে। আর সেই বিখ্যাত কথাটা মনে পড়ছে, টেকনোলজি alone is not enough. It's technology married with liberal arts, with humanities, that makes our hearts sing. হ্যাঁ, ঠিক। শুধু প্রযুক্তি যথেষ্ট নয়, প্রযুক্তি যখন কলা আর মানবিকতার সঙ্গে মেশে, তখনই তা আমাদের হৃদয়ে ছুঁয়ে যায়। এই দর্শনটাই, এটাই অ্যাপলকে সবসময় অন্য টেক কোম্পানিগুলো থেকে আলাদা করে রেখেছে। জবস শুধু হার্ডওয়্যার বা সফটওয়্যার বেচতে চাননি, তিনি চেয়েছিলেন একটা অভিজ্ঞতা দিতে, একটা অনুভূতি দিতে। তিনি ব্যবহারকারী আর যন্ত্রের মধ্যে একটা সহজ, সুন্দর, প্রায় মানবিক একটা সংযোগ তৈরি করতে চেয়েছিলেন। এখানেই তার বিশেষত্ব। কিন্তু সাফল্যের শিখরে পৌঁছানোর সাথে সাথেই সংঘাত শুরু হলো। অ্যাপল তখন অনেক বড় কোম্পানি হয়ে গেছে, বোর্ড অফ ডিরেক্টরস, শেয়ার হোল্ডার, অনেক জটিল সমীকরণ। আর তারপর ঘটল সেই অবিশ্বাস্য ঘটনাটা, যা অনেকের কাছেই ছিল একদম অচিন্তনীয়। 1985 সালে যে কোম্পানি তিনি নিজের হাতে বন্ধুদের সাথে গ্যারেজে শুরু করেছিলেন, সেই কোম্পানির বোর্ডই তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিল, কার্যত বের করে দিল। এটা মেনে নেওয়া তো খুব কঠিন ছিল নিশ্চয়ই। হ্যাঁ, কর্পোরেট জগতের কঠিন বাস্তবতার এটা একটা চরম উদাহরণ। কিন্তু জবসের প্রতিক্রিয়া সেটাও ছিল তার চরিত্রের মতোই, অসাধারণ। তিনি পরে বলেছিলেন, এই ঘটনাটা তাকে একদম বিধ্বস্ত করে দিয়েছিল ঠিকই, কিন্তু একই সাথে এটা ছিল তার জীবনের অন্যতম সেরা ঘটনা, কারণ এটা তাকে আবার নতুন করে শুরু করার, মুক্তভাবে চিন্তা করার সুযোগ করে দিয়েছিল। তিনি বলেছিলেন, আমি তখনও যা করছিলাম তাকে ভালোবাসতাম, তাই আমি আবার নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিলাম। ব্যর্থতাকে তিনি শেষ হিসেবে দেখেননি, বরং একটা নতুন অধ্যায়ের শুরু হিসেবে নিয়েছিলেন। এই ঘুরে দাঁড়ানোর মানসিকতা সত্যি শিক্ষণীয়। এরপরের অধ্যায়টাও কিন্তু কম রোমাঞ্চকর নয়। অ্যাপল থেকে বেরিয়ে তিনি তৈরি করলেন নেক্সট কম্পিউটার কোম্পানি। আর একই সময়ে তিনি জর্জ লুকাসের কাছ থেকে কিনে নিলেন একটা ছোট্ট গ্রাফিক্স কোম্পানি। সেটার নাম দিলেন পিক্সার। এই পিক্সার অ্যানিমেশন স্টুডিও থেকেই তৈরি হলো টয় স্টোরি, পৃথিবীর প্রথম সম্পূর্ণ কম্পিউটার অ্যানিমেটেড ফিচার ফিল্ম। ভাবুন একবার, প্রযুক্তি আর গল্প বলার কি দারুণ মিশেল। পিক্সারের সাফল্য ছিল অভাবনীয়।
এটা শুধু অ্যানিমেশন ইন্ডাস্ট্রিকেই বদলে দেয়নি। স্টিভ জবসের যে দূরদর্শিতা, তার যে সৃষ্টিশীল নেতৃত্ব, সেটাকেও আবার নতুন করে প্রমাণ করেছিল। আর অন্যদিকে জবসকে ছাড়া অ্যাপলের অবস্থা তখন কিন্তু ক্রমশ খারাপের দিকে যাচ্ছিল। পিক্সারের এই বিরাট সাফল্য জবসের প্রত্যাবর্তনকে একরকম অনিবার্য করে তুলেছিল বলা যায়। এটা তার ঘুরে দাঁড়ানোর পথে একটা বিরাট মাইল ফলক ছিল। একদম ঠিক তাই। প্রায় 1 দশক পর অ্যাপল যখন প্রায় দেউলিয়া হওয়ার মুখে, তখন তারা নিজেদের ভুলটা বুঝতে পারল। যে মানুষটাকে তারা একদিন অপ্রয়োজনীয় মনে করে সরিয়ে দিয়েছিল, সেই মানুষটিকেই আবার ফিরিয়ে আনলো কোম্পানিকে বাঁচানোর জন্য। 1997 সাল স্টিভ জবস ফিরলেন অ্যাপেলে অন্তর্বর্তীকালীন সিইও হিসাবে। কিন্তু এবার তিনি আরও অভিজ্ঞ, আরও পরিণত, আর তার লক্ষ্য আরও স্পষ্ট। ফিরে এসে তিনি কর্মীদের বলেছিলেন, আমাদের কাজ হবে অ্যাপেলকে আবার তার মূলে ফিরিয়ে নিয়ে যাওয়া, আবার দুর্দান্ত সব জিনিস তৈরি করা। এবং তিনি ঠিক সেটাই করেছিলেন। তার নেতৃত্বে অ্যাপল যেন ওই ফিনিক্স পাখির মতো ছাই থেকে জেগে উঠল। তিনি অনেক অপ্রয়োজনীয় প্রোডাক্ট লাইন বন্ধ করে দিলেন, মনোযোগ দিলেন অল্প কয়েকটি কিন্তু যুগান্তকারী জিনিসের উপর। তার সেই বিখ্যাত থিঙ্ক ডিফারেন্ট ক্যাম্পেইন, ওটা তো শুধু পণ্যের বিজ্ঞাপন ছিল না, ছিল অ্যাপলের নতুন দর্শনের ঘোষণা। এরপর তো একের পর এক বিপ্লব। প্রথমে এলো রঙিন ট্রান্সলুসেন্ট আইম্যাক, যা পার্সোনাল কম্পিউটারকে আবার আকর্ষণীয় করে তুলল। তারপর এলো আইপড, স্লোগান ছিল আপনার পকেটে হাজার গান। এটা তো মিউজিক ইন্ডাস্ট্রিকেই পাল্টে দিল। এরপর 2007 সালে এলো আইফোন, মোবাইল ফোনের ধারণাকেই নতুন করে লিখল। স্মার্টফোন যুগের শুরু হলো। আর তারপর আইপ্যাড, ট্যাবলেট কম্পিউটিংয়ের নতুন দিগন্ত খুলে দিল। প্রতিটি প্রোডাক্ট, ডিজাইন, প্রযুক্তি আর ব্যবহারকারী অভিজ্ঞতার এক অসাধারণ সমন্বয় ছিল। স্টিভ জবসের ডিজাইন দর্শনটা ছিল খুব স্পষ্ট আর গভীরও। তিনি তো প্রায়ই বলতেন, ডিজাইন ইজ নট জাস্ট হোয়াট ইট লুকস লাইক অ্যান্ড ফিলস লাইক, ডিজাইন ইজ হাউ ইট ওয়ার্কস। অর্থাৎ ডিজাইন শুধু দেখতে কেমন বা ধরলে কেমন লাগে তা নয়, আসল ডিজাইন হলো জিনিসটা কাজ করে কিভাবে, ব্যবহারকারীর অভিজ্ঞতাটা কেমন হয়। তার প্রত্যেকটা প্রোডাক্টে এই দর্শনের প্রতিফলন দেখা যায়। সরলতা, ব্যবহারের স্বাচ্ছন্দ্য আর কার্যকারিতার উপর জোর দেওয়া। আইফোন তো শুধু একটা ফোন ছিল না, এটা হয়ে উঠেছিল যোগাযোগ, তথ্য, বিনোদন, সৃজনশীলতা সবকিছুর একটা সমন্বিত মাধ্যম। তার এই সব কাজের মধ্যে কোথাও যেন সেই ছোটবেলার গ্যারেজে শেখা বাবার কথাটা মনে হয়, তাই না? শুধু বাইরেটা নয়, ভেতরের সব কিছু যেন নিখুঁত হয়, ব্যবহারকারীর অভিজ্ঞতা যেন সহজ আর সুন্দর হয়। তিনি শুধু প্রোডাক্ট তৈরি করেননি, তিনি মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করেছেন। কিন্তু জীবনের এই অসাধারণ প্রত্যাবর্তনের গল্পের মধ্যেই একটা বিষণ্ণ বাস্তবতাও লুকিয়েছিল। 2003 সালে তার শরীরে ক্যান্সার ধরা পড়ল, প্যানক্রিয়াটিক ক্যান্সারের এক বিরল রূপ। তিনি বেশ কয়েক বছর এই রোগের সাথে লড়াই করেছেন, কাজও চালিয়ে গেছেন। এই কঠিন সময়েও তার জীবন দর্শনটা ছিল অন্যরকম। মানে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি জীবনকে আরও গভীরভাবে উপলব্ধি করতে শিখেছিলেন। তিনি একবার বলেছিলেন, Remembering that I'll be dead soon is the most important tool I've ever encountered to help me make big choices in life. মানে আমি যে শীঘ্রই মারা যাব, এই চিন্তাটা তাকে জীবনের বড় সিদ্ধান্তগুলো নিতে সবচেয়ে বেশি সাহায্য করেছিল। তার মতে এই ভাবনাটা তাকে সামাজিক প্রত্যাশা, অহংকার, ব্যর্থতার ভয়, এই সব অপ্রয়োজনীয় জিনিস থেকে মুক্ত করে দিয়েছিল, আর যা সত্যিই গুরুত্বপূর্ণ সেদিকে মনোযোগ দিতে সাহায্য করেছিল। আর 2005 সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে দেওয়া তার সেই বিখ্যাত সমাবর্তন বক্তৃতা, ওটা তো আজও লক্ষ লক্ষ মানুষকে ইন্সপায়ার করে। সেখানে তিনি তার জীবন থেকে 3টে গল্প বলেছিলেন, আর শেষ করেছিলেন সেই বিখ্যাত উপদেশ দিয়ে, স্টে হাংরি, স্টে ফুলিশ। এ কথাটার আসল মানে কি? সবসময় ক্ষুধার্ত থাকতে হবে আর কিছুটা বোকাও। হ্যাঁ, এর একটা গভীর মানে আছে কিন্তু। স্টে হাংরি মানে হলো জানার ইচ্ছা, নতুন কিছু করার আকাঙ্ক্ষা, আরও ভালো করার খিদেটা সবসময় বাঁচিয়ে রাখা, কখনো আত্মতুষ্ট না হওয়া, সবসময় নিজেকে ছাত্র মনে করা। আর স্টে ফুলিশ মানে হলো ওই প্রচলিত ধ্যান ধারণা বা গতানুগতিক পথে আটকে না থেকে একটু অন্যরকমভাবে ভাবার সাহস রাখা।
অন্যেরা যা অসম্ভব মনে করে বা হয়তো বোকার মতো কাজ মনে করে সেরকম কিছু করার ঝুঁকি নেওয়ার মানসিকতা রাখা। কারণ যারা ওই তথাকথিত যুক্তিবাদী চিন্তার গণ্ডি পেরিয়ে একটু বোকার মতো স্বপ্ন দেখতে পারে, তারাই অনেক সময় পৃথিবীকে বদলে দেওয়ার সাহস দেখায়। 2011 সালের অক্টোবরে স্টিভ জবস চলে যান, কিন্তু তিনি যে উত্তরাধিকার রেখে গেছেন তা তো শুধু অ্যাপল কোম্পানির মধ্যে সীমাবদ্ধ নেই। তিনি শিখিয়ে গেছেন কিভাবে স্বপ্ন দেখতে হয়, কিভাবে ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে হয়, কিভাবে নিজের বিশ্বাসের প্রতি অবিচল থাকতে হয়। তার মূল মন্ত্র ছিল থিঙ্ক ডিফারেন্ট, ভিন্নভাবে ভাবো। তার জীবন আর কাজ আমাদের দেখায় যে প্রযুক্তিকে কিভাবে আরও মানবিক করা যায়, আরও সুন্দর এবং জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তোলা যায়। তার ডিজাইন ভাবনা, তার ব্যবসায়িক কৌশল, এমনকি তার ব্যক্তিগত জীবন দর্শন, সব কিছুতেই ওই ভিন্ন চিন্তার প্রতিফলন দেখা যায়। তিনি শুধু প্রোডাক্ট তৈরি করেননি, তিনি একটা সংস্কৃতি তৈরি করেছেন। তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম, এখান থেকে দেখলাম স্টিভ জবসের জীবনটা আসলে কোনো সরল রৈখিক সাফল্যের গল্প নয়। এটা আসলে তীব্র আবেগ, গভীর অন্তর্দৃষ্টি, বারবার হোঁচট খাওয়া এবং তারপর অসাধারণভাবে ঘুরে দাঁড়ানোর এক মহাকাব্য। তার যাত্রাটা আমাদের মনে করিয়ে দেয়, বড় কিছু করার জন্য হয়তো প্রচলিত শিক্ষার সার্টিফিকেট বা একটা মসৃণ পথের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় ভেতরের আগুনটাকে জিয়ে রাখার, নিজের প্যাশনকে অনুসরণ করার সাহস আর জেদ। প্রয়োজনীয় নয়, এমনকি কঠিন সময়, ব্যর্থতা বা ধরুন আপাত দৃষ্টিতে ভুল সিদ্ধান্তগুলো ভবিষ্যতের সাফল্যের সিঁড়ি হতে পারে যদি সেখান থেকে সঠিক শিক্ষা নেওয়া যায়। তার ক্যালিগ্রাফি শেখা, নিজের তৈরি করা কোম্পানি থেকে বিতাড়িত হওয়া, এই সব কিছুই কিন্তু তাকে সেই স্টিভ জবস হয়ে উঠতে সাহায্য করেছে যাকে আজ বিশ্ব চেনে। আপনার কথার সূত্র ধরেই বলতে হয়, তার গল্পটা আমাদের নিজেদের দিকে তাকাতে শেখায়। যখন চারপাশের পরিস্থিতি কঠিন মনে হয় বা অন্যরা আমাদের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে, তখন হয়তো নিজের ভেতরের কণ্ঠস্বর শোনা, নিজের ভালো লাগাকে গুরুত্ব দেয়া, সেটাই সবচেয়ে জরুরি হয়ে পড়ে। আর এখানেই হয়তো আজকের আলোচনার শেষ ভাবনার জায়গাটা তৈরি হয়, তাই না? স্টিভ জবসের সেই বিখ্যাত দর্শন, স্টে হাংরি, স্টে ফুলিশ। আজকের এই অতি দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে, যেখানে রোজ নতুন প্রযুক্তি আসছে, নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, সেখানে এর প্রাসঙ্গিকতা কতটা? নিজেদের জীবনে এই দর্শনকে ধারণ করার অর্থ কী হতে পারে? এটা এমন একটা প্রশ্ন যা নিয়ে শ্রোতারা নিজেরাও আরও ভাবতে পারেন।